আজকে আমাদের সাথীরা যারা এসেছেন তারা রাজ্যের বিভিন্ন, যদি সোজা কথায় বলা হয়, ভোকেশনাল যে এডুকেশন আছে সেখানে যারা কম্পিউটার সহ বিভিন্ন কোর্সের শিক্ষা দেন তাদের শিক্ষক শিক্ষিকা, তাদের যোগ্যতা মান কি? কেউ বিটেক ইঞ্জিনিয়ার, কেউ এমটেক ইঞ্জিনিয়ার। মাসের শেষে পান কত? না, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী পাওয়ার কথা 20,000 টাকা, আর তারা হাতে হাতে পান কত? কোথাও 13,000 টাকা, কোনো জেলায় 14,000 টাকা, কোনো জেলায় 16,000 টাকা। ভাবতে অবাক লাগে যে একটা স্কিম যেটা কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে চলছে, গোটা রাজ্য জুড়ে একই বেতন হওয়ার কথা, সেখানে কোনো জেলাতে 13,500 টাকা, কোনো জেলাতে 16,000 টাকা, কোনো জেলাতে 18,000 টাকা। এই বৈষম্য কেন? দপ্তরের আধিকারিকদের কাছে জিজ্ঞাসা করলে তার কোনো উত্তর পাওয়া যায় না। তাদের পিএফ কাটা হয়, নিয়ম অনুযায়ী পিএফ এর একটা অংশ যেমন কর্মচারীরা দেবেন আর একটা অংশ সরকারকে দিতে হয়। অবাক করার বিষয় যে দুটো ভাগই কর্মচারীদের কাছ থেকে কাটা হচ্ছে, এবং তার থেকেও আর অবাক করার বিষয় যে সেই পিএফ কোন ভুতুরে অ্যাকাউন্টে জমা পড়ছে সেটা কেউ জানে না। এটা কি সমস্যাটা শুধুমাত্র এনএসটিএম শিক্ষক শিক্ষিকাদের সমস্যা? আমরা খবর নিয়ে যেটা জানতে পারছি যে না, এটা শুধুমাত্র এনএসটিএম শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টে কর্মরত সমস্ত কর্মচারীদের একই অবস্থা। বেতনের কোনো নিয়মিতকরণ নেই, নিয়মিতভাবে তারা বেতন পান না। কিভাবে বেতন পাচ্ছেন, কোন স্কিমে টাকা আসছে সেই সম্পর্কে দপ্তরের আধিকারিকরাও জানেন না। টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসেব নেই। পিএফ অ্যাকাউন্ট নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে আমরা খবর সংগ্রহ করা শুরু করেছি বেশ কিছুদিন থেকে। যেটুকু তথ্য আমাদের হাতে এসেছে, অপেক্ষা করুন, আমরা এখনই বলতে পারি যে সেটা শিক্ষা দুর্নীতির থেকে বড় দুর্নীতি। রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের পিএফ এর টাকা কেটে সেই টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়ছে না, সেই টাকার কোনো হিসেব নেই বছরের পর বছর। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। আজকে আমরা এসেছি শিক্ষা দপ্তর, কারণ এই যে স্কিম সেটা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের স্কিম। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটা মাত্র রাজ্য যেটা শিক্ষা দপ্তর নিজে না চালিয়ে কারিগরি শিক্ষা দপ্তরকে দিয়েছে স্কিমটা চালানোর জন্য। যদিও স্কুল শিক্ষার সাথে কারিগরি শিক্ষার দপ্তরের কোনো সম্পর্ক নেই। কেন দিয়েছে? না, যাতে করে দুটো গোলপোস্টের মধ্যে রেখে এই শিক্ষক শিক্ষিকাদেরকে শোষণ করাটা সুবিধা হয়। আপনি শিক্ষা দপ্তরে যাবেন, বলবেন আমরা কিছু জানি না, যেটা জানে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। আর আপনি কারিগরি শিক্ষা দপ্তরে গেলে আপনাকে জানানো হবে যে আমরা কিছু জানি না, যা জানে সেটা শিক্ষা দপ্তর জানে। এর মাঝখানে কি হয়েছে? কেন্দ্র নিয়ম করে দিয়েছিল যে প্রত্যেকটা স্কুলে আলাদা করে ল্যাবরেটরি তৈরি হবে, সেখানে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা হবে তাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যাতে করে তাদেরকে সক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা যায় ভবিষ্যতের জন্য। কি হয়েছে সেখানে? কেন্দ্রের দেওয়া টাকা এক একটা ল্যাবরেটরির জন্য খুব কম নয়, সেই টাকা সম্পূর্ণরূপে আত্মসাৎ হয়েছে। কোনো কোনো স্কুলে কোনো ল্যাবরেটরির অস্তিত্বই নেই, কোনো কোনো স্কুলে যদি বা ল্যাবরেটরি হয়েছে সেখানে যন্ত্রপাতি কিছু নেই। এই যে এই রাজ্যের বাসিন্দাকে পরিণত করা হয়েছে সমস্ত শিক্ষা দপ্তর থেকে, তার বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। এবং আমরা এই রেগুলেশন দিয়ে আজকে আমরা কারিগরি শিক্ষা দপ্তরে যাব, কিছু রায় নেওয়ার আছে, এরপরে আদালতে ভোট করা হবে। মাঝখানে ইলেকশন এসেছে, আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন নির্বাচন পেরিয়ে গেলে এই বিষয়ে কেন্দ্র করা হাতে ব্যবস্থা নেবে। আমাদের কাছে যেটা খবর যে এই স্কিমে যে 60-40 ভাগ থাকার কথা, তার 60% ভাগ কেন্দ্র দিলেও রাজ্য তার 40% ভাগ অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও মেরে নিয়ে উপরন্ত 60% থেকেও কাটমানি পেয়ে যাচ্ছে। এই ব্যবস্থার বিলোপ চাই, না হলে প্রত্যেকটা দপ্তরের কর্মচারীদের যে শোষণ চলছে সেটা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের সেই বঞ্চনা নিরসন হবে না। আমরা কথা দিচ্ছি যে এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা আমরা সংঘবদ্ধভাবে চালিয়ে যাব। এবং এনএসটিএম শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে আপনারা ভয় পাবেন না, যেভাবে লড়াই চলছে সেদিন আর খুব বেশি দূরে নেই যেদিন আপনাদের অধিকারটা অন্যান্য রাজ্যের মতনই আপনাদের প্রতিষ্ঠা হবে।
যেমন অধিকারের লড়াই লড়তে হবে, ঠিক একই রকম ভাবে আমাদের যে এই রাজ্যের আমরা ফিরিয়ে যাবো জিন্দাবাদ 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 মানছি না মানবো না মানছি না মানবো না জবাব চাই জবাব দাও জিন্দাবাদ জিন্দাবাদ চলছে চলবে চলছে চলবে জিন্দাবাদ জিন্দাবাদ চলছে চলবে চলছে চলবে বন্ধুগণ, আমরা বাবা রিকানেক্টিং ওদেরকে এদিকে নিয়ে আসো, পেছনে যারা আছে। তার মধ্যে অন্যতম হল শিক্ষকের শিক্ষকের পেশাতে চিরকালই এই জল দাও না, জল 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 কিন্তু আলাদা চোখে দেখেছে, আলাদা শেষ হয়ে যাবে, এদিকে আস্তে আস্তে শেষ, আমি ধরবো। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এ রাজ্যে শিক্ষকতার মতো একটি সমাজ পেশা এত রকমভাবে অপমানিত অপদায়িত্ব করা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ডটাকেই এই সরকার ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নিচ্ছে। আয়নাটা শুধুমাত্র দুর্নীতির জন্য মানুষ পায় না, আমাদের সমাজে একটি মানুষের মায়না, সমাজে যে মানুষের মায়না তার সম্মান, তার সামাজিক প্রতিষ্ঠান সামনে এনে রাখে। শিক্ষকতার জন্য এমন সম্মানজনক যদি নামমাত্র মায়না দেওয়া হয়, সেই শিক্ষকদের নামমাত্র মায়না দেওয়া হয়, আত্মহত্যার মহিলাদের ম্যাটারনিটি একদম পাওয়া যায় না, যেন এই সমস্ত তাকে যদি 4,000-15,000 টাকা মায়না দেওয়া হয়, তাহলে গোটা শিক্ষক সমাজকে একটা অপমান করা, গোটা শিক্ষক সমাজকে অপদস্থ করা। আমরা সরকারি কর্মচারীদের কাছে শুধুমাত্র সরকারি কর্মচারী এনএসইউএর শিক্ষকদের মতো বা অন্যান্য পাঠ্যের শিক্ষকদের মতো যারা কন্ট্রাক্ট বেসিসে হিসাব রক্ষা নিযুক্ত হয়ে রয়েছে, যাদের নামমাত্র মায়না দিয়ে শিক্ষকতার মধ্যে বাধ্য করা হচ্ছে, তাদের যোগ্য সত্ত্বেও তাদের বিক্রি সত্ত্বেও এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ তার লড়াই চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের ভাবতে অবাক লাগে, দিয়েছেন কন্ট্রিবিউশন যেটা মাইনাস 3.7 দেওয়ার কথা নিয়োগ কর্তা, আর 7 দেওয়ার কথা কর্মচারী। সে গোটাটা 4% কেটে নেওয়া হচ্ছে এর বাইরে। এর থেকে বড় বেআইনি কাজ কি হতে পারে? পিএফ কাটা হচ্ছে বেআইনি ভাবে। পিএফে ন্যূনতম যেটা টাকা বাধ্যতামূলক সেটা 12%, সেটা 15% পিএফ কেটে দিচ্ছে। এবং সব থেকে যেটা আশ্চর্যজনক সরকার একজন বেসরকারি নিয়োগকর্তা, একজন সরকারি নিয়োগকর্তা, সে এই পিএফের